বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো তোমাদের HSC পরীক্ষা অতি শীঘ্রই, অর্থাৎ 6 তারিখ। সেজন্যই তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আলোচনা করব হচ্ছে রসায়ন প্রথম পত্রের গুরুত্বপূর্ণ যত ক মার্কের প্রশ্ন রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আশা করি এখানে যে ক মার্কের প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আমরা উত্তর সহ দেওয়ার চেষ্টা করছি। সেগুলো যদি সঠিকভাবে অনুসরণ করো তাহলে ক মার্কের যত সমস্যা রয়েছে সমাধান হয়ে যাবে। চলো আমরা আজকে ভিডিওটি শুরু করি। যে নির্বাচিত আমরা বিভিন্ন অধ্যায়ভিত্তিক ক মার্কের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা প্রথমে আলোচনা করছি। প্রথম অংশ গুণগত রসায়ন থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে আলফা কণা কি? আলফা কণা হলো দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম কণাই হলো আলফা কণা। আইসোটোপ কি? একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বা নিউটন সংখ্যা বিশিষ্ট পরমাণুই হলো পরস্পরের আইসোটোপ। আইসোবার হলো যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। ক্যালাসন কাকে বলা হয়? কোনো কঠিন পদার্থের উত্তপ্ত করলে সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করে কঠিন পদার্থকে ক্যালাস আকারে দ্রবণ হতে পৃথক করার প্রক্রিয়াকে ক্যালাসন বলে। আমি আবার বলছি, কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করে সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করে কঠিন পদার্থকে ক্যালাস আকারে দ্রবণ থেকে পৃথক করার প্রক্রিয়াকে বলা হয় ক্যালাসন। এরপরের প্রশ্নটা রয়েছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। কোনো একটি ইলেকট্রন কোন অরবিটালে আছে এবং অরবিটালটা বৃত্তাকার না উপবৃত্তাকার এবং ইলেকট্রন নিজ কক্ষের চতুর্দিকে ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এইসব বিষয় ব্যাখ্যার জন্য যে সংখ্যাগুলো সম্পর্কে অবতারণা করা হয় সেই সংখ্যাগুলি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এরপর হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে উপশক্তি স্তরে চুম্বক ক্ষেত্র জনিত ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলা হয়। নোড বলতে কি বোঝায়? পরমাণু যে মধ্যবর্তী স্থানে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক হ্রাস পায় তাকে নোড বা পর্ব বলে। এরপরের প্রশ্ন হচ্ছে অরবিট কাকে বলে? নিউক্লিয়াসের চতুর্দিকে যে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে সেই বৃত্তাকার কক্ষপথই হচ্ছে অরবিট। আর অরবিটাল হলো নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95%, সেই অঞ্চলটাকে অরবিটাল বলা হয়। আহ্বাও নীতি কি? আহ্বাও নীতি হলো পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তি সম্পূর্ণ অরবিটাল পূর্ণ করবে, পরে ক্রমান্বয়ে তাদের প্রাপ্যতা অনুসারে উচ্চতর শক্তি স্তরে অরবিটাল পূর্ণ করতে থাকবে। এই নিয়মটার নামই হচ্ছে আহ্বাও নীতি। এরপরে হুন্ডি নিয়মটি হলো বা হুন্ডি নীতিটি কি? হুন্ডি নীতিটি হলো একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এসব অযুগ্ম ইলেকট্রন স্পিন একই দিকে হবে, অথবা যে সমশক্তি সম্পন্ন প্রতিটি অরবিটালে প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, পরে প্রাপ্যতা অনুসারে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। এই নিয়মটা হচ্ছে হুন্ডের নিয়ম। পলির বর্জন নীতি কি? পলির বর্জন নীতি হলো একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। 3টার মান একই রকম হলেও অবশ্যই অপরটি ভিন্ন হবে। বর্ণালী বলতে কি বুঝো? বর্ণালী হলো ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অনেকগুলো আলোকরশ্মির যে সমাহার, সেটা হচ্ছে বর্ণালী। এমআরআই কি? এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, মানে চুম্বক অনুরণ প্রতিছবিকরণ। এরপর শিখা পরীক্ষা বলতে কি বুঝো বা শিখা পরীক্ষা কি? শিখা পরীক্ষা হলো প্লাটিনাম তারের অগ্রভাগে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ডুবিয়ে ধাতব লবণকে উত্তপ্ত করে সৃষ্ট বর্ণ দ্বারা ধাতব আয়ন শনাক্তকরণকে বলা হয় শিখা পরীক্ষা। দ্রাব্যতা কাকে বলা হয়? গ্রাম এককে যে সর্বোচ্চ পরিমাণ কঠিন দ্রব্য কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রব্যকে উক্ত দ্রব্যের দ্রাব্যতা বলা হয়। নেসলার দ্রবণ হলো ক্ষারযুক্ত পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট দ্রবণ কে হচ্ছে নেসলার দ্রবণ বলা হয়, অথবা পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড অর্থাৎ K2HgI4 ও সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় দ্রবণ। Fe3+ এর ইলেকট্রন বিন্যাস করে, এরকম অনেক ইলেকট্রন বিন্যাস রয়েছে, সেই ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখাইতে পারি। নমুনা হিসেবে পরীক্ষায় এখানে একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ফেরিক আয়নের জন্য 1:2:2 2p6 3:3p 6 3d5।
এরপর আমাদের তৃতীয় অধ্যায় থেকে যে নির্বাচিত ক মার্কের প্রশ্ন রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আগে বলে রাখি, যেহেতু আমরা সব অধ্যায় থেকে ক মার্কের প্রশ্নগুলো দিচ্ছি, আগামী ভিডিওতে আমরা খ মার্কের প্রশ্নগুলো দিব এবং তোমরা ভিডিওটি অবশ্যই ফার্স্ট ও লাস্ট দেখবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই 100% কমনের নিশ্চয়তা রয়েছে, তোমরা অবশ্যই ভালোভাবে এক্সারসাইজ করবে। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। নিক্টোজেন কি? পর্যায় সারণীর 15 গ্রুপের অর্থাৎ নাইট্রোজেন পরিবারের অন্তর্ভুক্ত মৌলসমূহকে সাধারণভাবে নিক্টোজেন বলা হয়। কর্ণ সম্পর্ক কি? পর্যায় সারণীর একটি বিশেষ মৌলের সাথে এর ঠিক বিপরীত শ্রেণীর এবং কোণাকুণিভাবে অবস্থিত পরবর্তী পর্যায়ের অপর একটি মৌলের ধর্মের সাদৃশ্য বিদ্যমান কৌণিক বা তির্যকভাবে অবস্থিত মৌলসমূহের ধর্মের এরূপ সাদৃশ্যপূর্ণকে কর্ণ সম্পর্ক বলা হয়। অর্থাৎ পরবর্তী পর্যায়ে পরবর্তী গ্রুপের মৌলের মধ্যে কোণাকুণি যে সম্পর্ক সেটা হচ্ছে কর্ণ সম্পর্ক। মৃৎক্ষার ধাতু বলতে কি বোঝায়? গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, যাদেরকে মাটির উপাদানে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। এই ধরনের মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এরপরের প্রশ্ন রয়েছে বিরল মৃত্তিকা ধাতু বলতে কি বোঝো? পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের সিরিয়াম থেকে লুটিসিয়াম পর্যন্ত 14টি মৌলকে বিরল মৃত্তিকা ধাতু বলা হয়। অষ্টক নীতি কি বা অষ্টক নিয়ম বলতে কি বোঝো? যোজ্যতা ইলেকট্রনীয় তথ্য অনুসারে পর্যায় সারণীর অন্যান্য মৌলসমূহ হাইড্রোজেন এবং লিথিয়াম ব্যতীত সর্ববহিস্থ শক্তিস্তর অপূর্ণ থাকে। তারা পরস্পরের মধ্যে বন্ধন গঠনের সময় এমনভাবে ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ার করে যেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিতি গঠন বিন্যাস লাভ করে। একেই অষ্টক নীতি বলা হয় বা অষ্টক নিয়ম বলা হয়। অবস্থান্তর মৌল হলো পর্যায় সারণীর ডি ব্লক মৌলসমূহ যাদের সুস্থিতি আয়নে ডি অরবিটালে ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ D1 to 9 কাঠামো থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বা ধাতু বলা হয়। এরপরে পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বুঝো? মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে। যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আমরা পাই সেগুলো হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তৈজনাত্মকতা, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এরকম অনেক ধর্ম রয়েছে। সেই ধর্মগুলো হচ্ছে আসলে পর্যায়বৃত্ত ধর্ম। আয়নিক বিভব বলতে কি বুঝো বা আয়নীকরণ শক্তি বলতে কি বুঝো? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু সর্বোচ্চ স্তর থেকে একটি করে এক মোল ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে পরমাণুটিকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ বিভব বা শক্তি বা পটেনশিয়াল বলা হয়। পারলে আমরা করে একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। ধাতব ব্যাসার্ধ বলতে কি বুঝো? ধাতুর ক্যালাসে অন্তর্ভুক্ত দুটি পরমাণুর আন্তঃ নিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে ওই ধাতুর ধাতব ব্যাসার্ধ বলা হয়। এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝায়? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল চার্জ নিরপেক্ষ বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটির সাথে একটি করে এক মোল ইলেকট্রন পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে যুক্ত হয়ে এক মোল ঋণাত্মক আয়নে সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলা হয়। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন যদি অপসারণ করি এবং একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটা হবে ওই মৌলের ইলেকট্রন আসক্তি। অনেক সময় ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি বা বিভবের মধ্যে পার্থক্য থাকতে পারে। তাহলে আয়নীকরণ শক্তির মধ্যে ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগবে, আর ইলেকট্রন আসক্তি হবে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হবে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলতে কি বুঝো? কোনো সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক শক্তিতে আকর্ষণ করার তুলনামূলক যে ক্ষমতা সেটার নাম হলো তড়িৎ ঋণাত্মকতা। রাসায়নিক বন্ধন বলতে কি বোঝায়? পরমাণুসমূহ যে আকর্ষণীয় বলের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত হয়ে বিচ্ছিন্ন অণু তৈরি করে তাকে রাসায়নিক বন্ধন বলা হয়। এরপর পোলার আয়ন বলতে কি বুঝো বা আয়নের বিকৃতি বলতে কি বুঝো? যখন কোনো ক্যাটায়ন একটি অ্যানায়নের খুব নিকটে আসে তখন ক্যাটায়নের সামগ্রিক ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রন বেঁকে নিজের দিকে আকর্ষণ করে। একই সাথে ক্যাটায়নটি অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। এই আকর্ষণ ও বিকর্ষণের ফলে অ্যানায়নের ইলেকট্রন বেগ ক্যাটায়নের দিকে সরে আসে। একে আয়নের বিকৃতি বা পোলার আয়ন বলা হয় বা পোলারন বলে। ফাজানের নিয়মটি কি?
পোলারায়নের প্রভাবে যত বেশি পোলারায়ন প্রভাবের উপর ভিত্তি করে বিজ্ঞানী ফাজান একটি নিয়ম তৈরি করেন, একে বলা হয় ফাজানের নিয়ম। এবং সেই ফাজানের নিয়মটি হলো পোলারায়নের প্রভাব যত বেশি হয় তড়িৎযোজী বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য তত অধিক হবে। এবং বিভিন্ন রকমের নিয়ম রয়েছে, 4টি নিয়ম রয়েছে। ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হয় অ্যানায়নের আকার যত বড় হয়, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হয়, এবং ক্যাটায়ন এবং অ্যানায়নে যদি ডি ও এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, সেগুলো হলো ফাজানের নিয়ম। যেহেতু আমাদের 1 মার্কের প্রশ্ন, সেজন্য আমরা আর নিয়মগুলো ব্যাখ্যা করব না। পোলারিটি বলতে কি বুঝো? সমযোজী যৌগের অণুতে ডাইপোল সৃষ্টির ধর্মকে সেই যৌগের পোলারিটি বলা হয়। এরপর হলো সমযোজী ব্যাসার্ধ বলতে কি বুঝো? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একটি একক সমযোজী বন্ধনে যুক্ত একই মৌলের দুটি পরমাণু যোগে গঠিত অণুতে পরমাণুদ্বয়ের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে উক্ত মৌলের পরমাণুর সমযোজী ব্যাসার্ধ বলা হয়। সিগমা বন্ধন বলতে কি বুঝো? দুটি পারমাণবিক অরবিটাল যখন সামনাসামনি বা মুখোমুখি অধিগমনের ফলে বন্ধন গঠন করে, সেটাই সিগমা বন্ধন। অর্থাৎ দুটি একই বা ভিন্ন পরমাণু দুটি পারমাণবিক অরবিটাল একই অক্ষ বরাবর মুখোমুখি অধিগমনের ফলে আণবিক অরবিটাল সৃষ্টির মাধ্যমে যে সমযোজী বন্ধন গঠন করে, সেটাও সিগমা বন্ধন নামে পরিচিত। পাই বন্ধন হলো অণু গঠনের সময় অংশগ্রহণকারী দুটি পরমাণুর একই অক্ষ বরাবর অবস্থানরত দুটি সংযোজনী অরবিটাল পাশাপাশি অধিগমনের ফলে সৃষ্ট সমযোজী বন্ধনকে পাই বন্ধন বলা হয়। আরও সহজ করে আমরা বলতে পারি যে দুটি পারমাণবিক অরবিটাল পাশাপাশি অধিগমনের ফলে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী পাই বন্ধন বলা হয়। সংকরণ বা হাইব্রিডাইজেশন বলতে কি বুঝো? কোনো পরমাণু যৌথ স্তরে ভিন্ন অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির নতুন অরবিটাল সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হয় অরবিটালের সংকরণ বা হাইব্রিডাইজেশন। SP2 সংকরণ বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ায় একটি S এবং দুটি পি অরবিটাল পরস্পর যুক্ত হয়ে একই শক্তির অভিন্ন নতুন 3টি হাইব্রিড অরবিটাল গঠন করে তাকে SP2 সংকরণ বা হাইব্রিডাইজেশন বলা হয়। লিগেন্ড কি? জটিল আয়ন বা জটিল যৌগ গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী আয়ন বা যৌগ, যেমন অ্যামোনিয়া, পানি, সায়ানাইড, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য লিগেন্ড নামে পরিচিত। পোলার যৌগ বলতে কি বোঝো? সমযোজী যৌগে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা পার্থক্য অনেক বেশি হলে যৌগটিকে পোলার যৌগ বলা হয়। সন্নিবেশ বন্ধন কাকে বলা হয়? দুটি পরমাণুর মধ্যে বন্ধন সৃষ্টির সময় যখন একটি পরমাণু এক জোড়া ইলেকট্রন দান করে কিন্তু উভয় পরমাণু বা আয়ন সেই এক জোড়া ইলেকট্রন সমানভাবে শেয়ার করে বন্ধন সৃষ্টি করে, তখন তাকে সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন বলা হয়। কিলেটিং এজেন্ট কি? খাদ্যবস্তুর মধ্যস্থ বিভিন্ন অবস্থান্তর ধাতুর আয়নকে দুই বা ততোধিক সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ রাখতে যে সমস্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় তাকে কিলেটিং এজেন্ট বলা হয়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলতে কি বোঝায়? অপোলার সমযোজী যৌগসমূহের একটি অণু বা অন্যান্য অণু কর্তৃক যে দুর্বল এবং ক্ষণস্থায়ী আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হয় তাই হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এরপর হাইড্রোজেন বন্ধন বলতে কি বোঝাও? হাইড্রোজেন যুক্ত পোলার অণুসমূহ যখন পরস্পরের সান্নিধ্যে আসে তখন একটি অণুর ধনাত্মক প্রান্ত অন্য অণুর ঋণাত্মক প্রান্তের সাথে বিশেষভাবে আকর্ষিত হয়। এই আকর্ষণকেই বলা হয় হাইড্রোজেন বন্ধন। এই ছিল আমাদের তৃতীয় অধ্যায় থেকে নির্বাচিত প্রশ্নগুলো। এরপরে আমরা দেখাবো হলো যে চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ রাসায়নিক পরিবর্তন থেকে যে গুরুত্বপূর্ণ ক মার্কের প্রশ্নগুলো পড়তে হবে। এগুলো অনেক সময় খতেও আসতে পারে, তবে আমরা আপাতত কর জন্য নির্বাচিত করেছি। গ্রিন কেমিস্ট্রি বলতে কি বুঝো? রসায়নে যে শাখায় কোনো রাসায়নিক দ্রব্যের উৎপাদন, ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য টেকসই ও নিরাপদ পরিবেশ বান্ধব পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকেই গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলা হয়। অ্যাটম ইকোনমি কি? কোনো বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের মোট আণবিক ভর এবং বিক্রিয়াতে ব্যবহৃত সকল বিক্রিয়কের সংকেত ভরের যোগফলের উৎপাদই হচ্ছে অ্যাটম ইকোনমি। সক্রিয়ণ শক্তি বলতে কি বোঝায়? একটি বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে সক্রিয়ণ শক্তি বলা হয়। রাসায়নিক সাম্যাবস্থা বা সাম্যাবস্থা বলতে কি বোঝায়? রাসায়নিক সাম্যাবস্থা হলো এমন একটি অবস্থা যখন কোনো উন্মুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়া বা অগ্রবর্তী বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎবর্তী বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হয়, তখন তাকে রাসায়নিক সাম্যাবস্থা অথবা সাম্যাবস্থা বলা হয়। আমরা এখানে বৈশিষ্ট্য ক মার্কের জন্য করতে পারি। লাসাতিলের নীতিটি ব্যাখ্যা করতে বলা হয়েছে, বা লাসাতির নীতিটি কি? লাসাতির নীতিটি হলো যে সমস্ত নিয়ামক তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা ইত্যাদি নিয়ামকের উপর নির্ভর করে এবং তাদের যে কোনো একটিকে এমনভাবে যদি পরিবর্তন করা হয় তাহলে নিয়ামকের পরিবর্তনের ফলাফল বামে বা ডানে পরিবর্তিত হয় এবং স্থানান্তরিত হয় এবং যা নিয়ামকের পরিবর্তনের ফলাফল দ্বারা প্রশমিত করবে।
বিয়োজন মাত্রা কি? দ্রবণে উপস্থিত কোনো অ্যাসিডের মোট মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে ওই অ্যাসিডের বিয়োজন মাত্রা বলা হয়। এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় প্রতি বছরই এই ক মার্কের প্রশ্ন হিসেবে থাকে, সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র হলো নির্দিষ্ট তাপমাত্রা কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর প্রত্যেকটি সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর বলতে এখানে আমরা আসলে মোলার ঘনমাত্রা ও আংশিক চাপকে বোঝানো হয়। কেসি বলতে কি বোঝায়? কোনো উন্মুখী বিক্রিয়া সাম্যাবস্থায় ভরক্রিয়া সূত্র মতে উৎপাদসমূহের মোলার ঘনমাত্রা গুণফল এবং বিক্রিয়কসমূহের মোলার ঘনমাত্রা গুণফলের অনুপাত যেটা, সেটাই হচ্ছে আসলে মোলার সাম্যদ্রব্যক বা কেসি। আয়নিক গুণফল বলতে কি বুঝো বা আয়নিক গুণফল কি? যে কোনো দ্রব্যের প্রতি মোল দ্রব্য থেকে উৎপন্ন আয়নসমূহ উপযুক্ত ঘাতসহ ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলা হয়। পিএইচ স্কেল বলতে কি বুঝি? কোনো দ্রবণে পিএইচ এর মান 0 থেকে 14 ব্যবধানে প্রকাশ করার জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে পিএইচ স্কেল বলা হয়। এরপর অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বলতে কি বুঝে? প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অম্লের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে ওই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বলা হয়। পিএইচ কাকে বলা হয়? কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা যে ঋণাত্মক লগারিদম, সেটি হচ্ছে ওই দ্রবণের পিএইচ। বাফার ক্রিয়া বা বাফার অ্যাকশনটা কি? কোনো দ্রবণের সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যুক্ত করার পর যদি দেখা যায় পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না, তখন তাকে বলা হয় বাফার দ্রবণ। আর বাফার দ্রবণের পিএইচ এর মানটাকে বাধা দেওয়ার বা কৌশলটাকে হলো বাফার ক্রিয়া বলা হয়। আমরা একসাথে দুটো বললাম যে দ্রবণে আমরা সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যুক্ত করি, যদি দেখা যায় পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না, সেটা হলো বাফার দ্রবণ। আর বাফার দ্রবণের পিএইচ এর মানটা অপরিবর্তিত রাখার যে ক্ষমতা বা যে কৌশলের মাধ্যমে বাফার দ্রবণের পিএইচ এর মানটা অপরিবর্তিত থাকে, সেটাকে বলা হয় বাফার অ্যাকশন বা বাফার ক্রিয়া। এরপর হচ্ছে পানির আয়নিক গুণফল কি? বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা ধ্রুবক হয়। এই ধ্রুবক মানটাকেই বলা হয় পানির আয়নিক গুণফল বা KW। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান হলো 1 × 10⁻⁻14। এই হলো আমাদের চতুর্থ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ ক মার্কের প্রশ্ন ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এরপর হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মমুখী রসায়ন থেকে অল্প একটু অংশ রয়েছে, সেগুলো থেকে আমরা নির্বাচিত কয়েকটি প্রশ্ন সিলেকশন করেছি, সেগুলো তোমরা আশা করি দেখবে। খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝো? কোনো খাদ্যের উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে খাদ্য গ্রহণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খাদ্যকে জীবাণু ও দূষণমুক্ত রাখা বা স্বাস্থ্য হানির বিভিন্ন কারণগুলো থেকে খাদ্যকে মুক্ত রাখার বিষয়ই হলো খাদ্য নিরাপত্তা। ফুড লেকার কি? কোনো খাদ্যের উপরিভাগে উজ্জ্বল ও চাকচিক্যময় করার জন্য খাবার উপযোগী পদার্থ দিয়ে যে আস্তরণ দেওয়া হয় তাই হচ্ছে ফুড লেকার। এটা খুব ইম্পর্টেন্ট একটা ক মার্কের প্রশ্ন। অ্যান্টিঅক্সিডেন্ট কি? অ্যান্টিঅক্সিডেন্ট হলো এক ধরনের যৌগ যা অন্য যৌগের জারণ প্রতিরোধ করে। প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক বলতে কি বুঝো? যেসব পদার্থ খাদ্যের সাথে পরিমিত পরিমাণে মিশিয়ে খাদ্যকে বিভিন্ন অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, মল্ট এর আক্রমণ থেকে রক্ষা করে, সেসব পদার্থই হচ্ছে প্রিজারভেটিভস। এরপর প্রাকৃতিক প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক বলতে কি বুঝো? প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যে সমস্ত প্রিজারভেটিভস খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণে ব্যবহৃত হয় তাদেরকে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বলা হয়। ভিনেগার হলো ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ হলো ভিনেগার। মল্ট কি? বার্লির বীজকে যখন পানিতে সিক্ত করে নিম্ন তাপমাত্রা খোলা অবস্থায় রেখে দিলে তা পচে ফেপে ওঠে এবং অঙ্কুরিত হয়, একেই মল্ট বলে। এরপর আমরা লাস্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমাদের মল্ট ভিনেগার কি? বার্লির বীজকে পানিতে যখন সিদ্ধ করে নিম্ন তাপমাত্রা খোলা অবস্থায় রেখে দিলে তা পচে ফেপে ওঠে এবং অঙ্কুরিত হয়, তখন একে মল্ট বলে। আর মল্ট থেকে যখন ভিনেগার প্রস্তুত করা হয় তখন তাকে মল্ট ভিনেগার বলে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আমাদের নির্বাচিত যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলো থেকে A to Z ক মার্কের যে প্রশ্নগুলো ছিল সেইগুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের উপকৃত হবে। তোমরা পরীক্ষায় ভালো এবং সুস্থ করো সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।